আচ্ছা, বল, ক্ষেত্র এবং প্রাবল্য একটু রেডিং পড়ো তো। এখান থেকে এ পর্যন্ত একটু রেডিং পড়ো, দ্রুত পড়ো, একটু জোরে জোরে পড়ো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ রাইনা, আমার কথা শুনতেছো? হ্যাঁ, এখন আসসালামু শুনতে আলাইকুম। পাই। ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট দাঁড়াও, আমার মনে হয় হেডফোনটা একটু সমস্যা করতেছে। এক মিনিট। হ্যাঁ, এখন বলো। রাইনা, এখন বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাফি। হ্যাঁ, আমি দেখছি তুমি আসছো। জি। রাইনাকে বলছি এই একটু পড়তে আর কি। ক্ষেত্র হলো এমন একটি অঞ্চল যেখানে কোনো বস্তুর উপর অন্য একটি বস্তুর উপস্থিতির কারণে বল ক্রিয়া করে। কোন একটি অঞ্চলে দুটি বস্তুকে কাছাকাছি রাখলে তারা পরস্পরকে নিজের দিকে টানে। এ বলকে বলা হয় মহাকর্ষ বল। আর কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বল অনুভব করে, তাকে ওই বস্তুর মহাকর্ষীয় বল ক্ষেত্র বা শুধু মহাকর্ষীয় ক্ষেত্র বলে। এভাবে দুটি তড়িৎ আধান কাছাকাছি আনলে পরস্পর একে অপরের ওপর বল প্রয়োগ করে। এ বল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী উভয় প্রকার হতে পারে। কোনো তড়িৎ আধানের চারদিকে যে অঞ্চল জুড়ে তড়িৎ প্রবাহ বজায় থাকে বা বল তড়িৎ আধানের তড়িৎ থাকে বা বল ক্রিয়া করে, অর্থাৎ অন্য একটি তড়িৎ আধানকে ওই অঞ্চলে আনা হলে সেটি আকর্ষণ ও বিকর্ষণ বল অনুভব করে, তাকে ওই তড়িৎ আধানের তড়িৎ বল ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র বলে। কোনো চুম্বকের চারদিকে যে অঞ্চলের মধ্যে অন্য একটি চুম্বক বা চৌম্বক পদার্থ আনলে এদের ওপর চৌম্বক বল ক্রিয়া করে, তাকে বলা হয় ওই চুম্বকের ক্ষেত্র। হ্যাঁ, তো কি বুঝলা এটা? চুম্বকের পার্টটুকু বুঝি নাই। ওয়েট। এনে আসলে মানে বুঝাইছি বিষয়টা হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্র জিনিসটা হচ্ছে, মনে করো, অন্য একটা উদাহরণ দেই। মনে করো, এখন বাংলাদেশের যে প্রধান আছে সে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রভাব, সেটা শুধু মানে বাংলাদেশে কাজ করবে আর কি। মানে সে যদি বলে বাংলাদেশের অমুক নেতাকে ফাঁসি দিয়ে দাও, তাহলে কিন্তু ফাঁসি দেওয়া হয়ে যাবে, মানে এটা বৈধ হয়ে যাবে আর কি। অথবা বলবে অমুক নেতাকে খালাস করে দাও, তাহলে এটা বৈধ হয়ে যাবে আর কি। আমরা সমালোচনা করব, কিন্তু আইনগত ভাবে কিন্তু সেটা বৈধ হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ আবার যেমন নরেন্দ্র মোদী, তার প্রভাব শুধু কি পুরা ইন্ডিয়া জুড়ে কাজ করবে। হ্যাঁ, শাহবাজ শরীফ, তার প্রভাব পুরো পাকিস্তান জুড়ে কাজ করবে। আন্তর্জাতিক ভাবে কিছু প্রভাব কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের দেশের মধ্যে তাদের প্রভাবটা কাজ করে আর কি।
ঠিক আছে, মানে অ্যাকচুয়াল প্রভাবটা তাদের দেশে আর কি এরকম। তো ঠিক একইভাবে মানে এই এটা হচ্ছে পাওয়ার, মানে হচ্ছে তোমার পলিটিক্যাল পাওয়ার আর কি। ঠিক আছে, একটা রাজনৈতিক এরিয়াতে তার একটা রাজনৈতিক তোমার যে নেতা আছে তার হচ্ছে পাওয়ার কাজ করে আর কি। ঠিক একইভাবে ক্ষেত্র জিনিসটাও, ঠিক আছে। তো এই ক্ষেত্র হচ্ছে তোমার যে অঞ্চল জুড়ে মানে প্রভাব কাজ করে, কোনো একটা বলের প্রভাব কাজ করে, তাকে বলা হয় ক্ষেত্র। ঠিক আছে, মানে ক্ষেত্র হচ্ছে এমন একটি অঞ্চল যেখানে কোনো বস্তুর অপর বস্তুর উপস্থিতির কারণে বল ক্রিয়া করে, মানে বলের যে প্রভাবটা কাজ করে সেটা। যেমন মহাকর্ষ বলের কি, দুই টাকা বল কাছাকাছি নিয়ে আসলে তারা পরস্পর আকর্ষণ করে। তো যে অঞ্চল জুড়ে এই আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক একইভাবে তড়িৎ আধানের বল, এটা যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে আমাদের কি বেশি আকর্ষণ বল কাজ করবে, দূরে নিয়ে গেলে কম আকর্ষণ বল কাজ করবে অথবা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে দেখো এই যে তোমার একটা এরিয়ার মধ্যে তারা হচ্ছে বেশি আকর্ষণ বা কম আকর্ষণ কাজ করতেছে, তো যেই এরিয়ার মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতেছে ওইটাকে বলা হয় তড়িৎ আধানের ক্ষেত্র। ঠিক আছে, একইভাবে চুম্বকের ক্ষেত্রেও। ঠিক আছে, তো এই দেখবা যে চুম্বক অনেক দূরে নিয়ে গেলে আর কাজ করতেছে না, তড়িৎ আধানের ক্ষেত্র সেম, অনেক দূরে নিয়ে গেলেও কাজ করতেছে না। মহাকর্ষ বল অনেক দূরে নিয়ে গেলেও কাজ করে, কিন্তু এরা মানে প্রাবল্যটা অনেক কম হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে ক্ষেত্র জিনিসটাকে বুঝছো তোমরা সবাই? হ্যাঁ, বুঝছি। ক্ষেত্র জিনিসটা কি একটু রাফি বলো, মানে আমি যা বললাম একটু সামারে বলো। রাফি কি আছো? তুমি আনমিউট করে কথা বলো। রাফি, তোমাদের রেসপন্স তো বাজে কেন? আচ্ছা রাইনে বলো, রাফি নাই। কি বলছি একটু মানে সামারি করে বলো। মানে কোন একটা চুম্বকের চারপাশে যদি আর একটা চুম্বক রাখা হয়, তাহলে ওদের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ হবে। আর সেটার কারণে হলো একটা চুম্বকের ক্ষেত্র তৈরি হবে। হুম, মানে ক্ষেত্র জিনিসটা হচ্ছে যে অঞ্চল জুড়ে প্রভাব থাকে আর কি, বলের প্রভাব থাকে। ঠিক আছে, এটাই। মহাকর্ষের ক্ষেত্রে মহাকর্ষ বল কাজ করবে, এই চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বল কাজ করবে, আর তড়িৎায়নের ক্ষেত্রে তড়িৎায়ন কাজ করবে। ঠিক আছে, রাফি কি আসছো? হ্যাঁ, মাত্র আসলাম। আমাকে খুঁজতেছিলেন? বাথরুমে গেছিলাম। অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম। এটা পড়ো, তা বললো। তা বললো? কে পড়বো? তুমি। আমি আমি আচ্ছা, কি বলছে? দাঁড়ান। বলছে একটি বল ক্ষেত্রে সর্বত্র সমান বল ক্রিয়া করে না, অর্থাৎ বল ক্ষেত্রে সর্বত্র প্রভাব সমান হয় না। বল ক্ষেত্রের কোন বিন্দুতে প্রভাব কতটুকু প্রবল সেটা পরিমাপ করা হয় প্রাবল্য দ্বারা। প্রাবল্য পরিমাপ করতে হলে বল ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে একটি পরীক্ষণীয় বস্তু স্থাপন করতে হয়। যে পরীক্ষণীয় বস্তু সে পরীক্ষণীয় বস্তু যে যে বল লাভ করে তার দ্বারাই প্রাবল্য পরিমাপ করা হয়। সাধারণত পরীক্ষণীয় বস্তু হিসাবে একটি একক ভরের বা একক আধানের বস্তু নির্বাচিত করা হয়। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে তার উপর যে মহাকর্ষীয় বল প্রযুক্ত হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। আচ্ছা, মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে এম ভরের কোনো বস্তু স্থাপন করলে যদি তা এফ বল লাভ করে, তবে ওই বিন্দুতে একক ভরের বস্তু স্থাপন করলে তার উপর ক্রিয়াশীল বল হবে F/m। কারণ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দেখছি Eg = F/m। পরেরটুকু পড়বো? হ্যাঁ। পুরাটা? আচ্ছা, পরে
আবার তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হয়। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত প্লাস কিউ আধান যদি এফ বল অনুভব করে, তাহলে ওই বিন্দুতে প্রাবল্যের মান হবে E = F/Q। যেহেতু বল একটি ভেক্টর রাশি এবং আহ, সুতরাং প্রাবল্য একটি ভেক্টর রাশি, এটাই ভেক্টর রাশি। ভালো। স্বাভাবিকভাবে একটি বল ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বিভিন্ন হবে। শেষ। দা এন্ড। কোন চ্যাপ্টার পড়তেছি? ঠিক আছে, আমি বলতেছি। কোন চ্যাপ্টার ভাইয়া? চ্যাপ্টার 4, আমরা যেটা পড়তেছিলাম। চ্যাপ্টার নাম, আপনার নামটা কি? নিউটনীয় বলবিদ্যা। কি শুরু করলেন প্রথম আজকেই? না তো, এটা অনেকগুলো ক্লাস গেছে নিউটনীয় বলবিদ্যার, তুমি করছো। হ্যাঁ, আমি করছি। হ্যাঁ, পিছনের ক্লাসগুলো যদি দেখো তাহলে বুঝবা। দেখো, মনে করো এখানে একটা এম ভরের বস্তু আছে, ঠিক আছে, আর এখানে একটা এম ভরের বস্তু আছে। তো এই এম ভরের তোমার যে মহাকর্ষীয় বল সেটা মনে করো এই অঞ্চল জুড়ে আছে, ঠিক আছে, এই অঞ্চল জুড়ে আছে। তো তাদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে এফ, ঠিক আছে। তো এই এম ভরের বস্তু যদি এখানে না কি মনে করো এটা যদি আরেকটু দূরে নিয়ে রাখি, তাহলে আকর্ষণ বলটা কি সেম থাকবে না ভিন্ন হয়ে যাবে বলো তো? রাইনা বলো। বলতে হবে। হ্যাঁ, ভিন্ন হবে। কম হবে না বেশি হবে? বেশি হবে। আচ্ছা, রাহি বলো তো। মনে করো এটা F1, F2। F1 বড় না F2 বড়? সম্পর্ক F/M, যেটার এফ বড় হবে সেটা বড় হবে। না, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, ঠিকই তো আছে। মনে করো এটা 10 মিটার দূরত্বে আছে, এটা 15 মিটার দূরত্বে আছে। এখানে তো এফ এর সাথে সম্পর্কটা সমানুপাতিক, কিন্তু এম এর সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে যেটাই হবে। এই সূত্রটা এরকম ছিল না? এটা উপরে না বললাম F/M? এফ বাই, এটা ই সূত্র। আমি বলের সূত্র বলতেছি। বল। তো ওই মহাকর্ষীয় ক্ষেত্রে বল। যে একটা এই সূত্রকে দেখছো রাফি রাইনা? হ্যাঁ, আমি দেখছি। দেখো, দূরত্বের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক না বলের? তাহলে দূরত্ব বাড়লে কি হয়, বল কমে না বাড়ে? কমবে। এটাই তো। তাহলে F1 বড়, কমবে। F2 ছোট, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। দেখো, যখন এখানে আছে তখন আমরা লিখতে পারি না এরকম যে এম ভরের বস্তুর উপর বল হচ্ছে এফ, তাহলে 1 কেজি, না 1 কেজি, হ্যাঁ, এফ নিউটন। 1 কেজির উপর কি, F/M নিউটন। আচ্ছা, এটা F1 লিখি, ঠিক আছে। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এম ভরের জন্য F2, একের জন্য হচ্ছে F2/M। তাহলে দেখো এখানে কিন্তু আলাদা, যদি এম হচ্ছে আমাদের সেম থাকলেও F1 F2 জন্য আলাদা। এটাই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য।
ঠিক আছে? অর্থাৎ একক ভরের উপর প্রযুক্ত বল, এই যে একক ভর, ঠিক আছে, একক ভরের উপর প্রযুক্ত যে বলটা, এটাই হচ্ছে তোমার কি প্রাবল্য। এই প্রাবল্য হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম। এটা কেন হয়? দূরত্বের জন্য। বুঝতে পারছো? হুম। তো দূরত্বের সাথে প্রাবল্যের সম্পর্কটা কি হবে? আচ্ছা, গুড কোশ্চেন। ব্যস্তানুপাতিক। আচ্ছা, ঠিক আছে, দেখো, ই ইকুয়াল টু কি, এফ বাই এম। এফ বাই এম। আবার এফ কি লেখা যায়, জি ইকুয়াল। এম এম ডি স্কোয়ার বাই এম। ঠিক আছে, তাহলে জি এম এম ডি স্কোয়ার 1/m, কাটাকাটি, তাহলে কি হবে, জি এম বাই ডি স্কোয়ার ই। তাহলে ই সমানুপাতিক 1/d², এটা 1/d² আসে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে বলের মতো সেম। হ্যাঁ, বলে মতো সেম একটা। ঠিক আছে। তাহলে তো আমরা বলতে পারি যে অসীম থেকে যদি আমরা একক আধারের বস্তুকে নিয়ে আসি, তাহলে মূল কেন্দ্রে যত কাছাকাছি আনা যাবে প্রাবল্য তত বেশি হবে না? হ্যাঁ, প্রাবল্য তত বেশি হবে, কাছে দিকে আসবে, মানে এইদিকে আসলে প্রাবল্য বাড়তে থাকবে। এটা এমনি বোঝা যাচ্ছে, যত কাছে আসবে তত আকর্ষণ বৃদ্ধি পাবে মহাকর্ষ বলের ক্ষেত্রে। কিন্তু সাধারণ লজিকে তো বলে যত দূরে থাকবে তত বেশি। না, লজিক তো এটাই বলে, সূত্রটা চিন্তা করবা, এই সূত্র দিয়ে আর এই সূত্র দিয়ে লজিকে তো চিন্তা এটাই করবা। বলে যত কাছে পাওয়া তত বেশি। হ্যাঁ, কাছে আসলে ওই যে মানে তড়িৎ আধানের ক্ষেত্রে বিকর্ষণ হয় আর কি, যদি একই আদান থাকে। ঠিক আছে, অথবা চুম্বকের ক্ষেত্রে যদি নর্থ এবং নর্থ যদি কাছে নিয়ে আসো তাহলে বিকর্ষণ হবে আর কি। এছাড়া তো কাছে, মহাকর্ষের ক্ষেত্রে কাছে হবে, কাছে মানে বেশি হবে। বুঝতে পারছো দুজন? বুঝতে কি পেরেছো? ঠিক আছে, পরবর্তীতে আগাইতে থাকি। আচ্ছা, ঘূর্ণন অক্ষ, এটা পড়ো। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক বস্তু সাক্ষাৎ পাই যেগুলো ঘুরে, যেমন দরজা, বৈদ্যুতিক পাখা, লাটিম ইত্যাদি। পৃথিবীর সাথে দুটি ঘূর্ণন গতি জড়িত, একটি আহিক গতি, অপরটি সূর্যের চারপাশে বার্ষিক গতি। যখন একটি দৃঢ় বস্তু প্রত্যেকটি কণা বৃত্তাকার পথে পরিভ্রমণ পরিভ্রমণ করে, তখন ওই বস্তুটি ঘূর্ণন গতি সম্পন্ন করে। কোনো বস্তু যখন ঘুরে তখন তার প্রত্যেকটি কণা কোনো না কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে। ঘূর্ণনশীল কোনো বস্তুর প্রত্যেকটি কণার বৃত্তাকার গতির কেন্দ্রগুলো যে সরলরেখায় অবস্থিত তাকে ঘূর্ণন অঙ্গ বলে। একটি ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটি কণা থেকে আহ, ঘূর্ণন অক্ষের ওপর অঙ্কিত প্রতিটি লম্ব একই সময়ে সমান কোণ অতিক্রম করে। কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে একটি দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি বর্ণনা করার জন্য আমরা যে সকল রাশি ব্যবহার করি সেগুলো হলো কৌণিক সরণ, থিটা, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ। কণিক ব্যাগের ওটা চিহ্নটা ওমেগা না নাকি ওটা?
না, থিতা। কনিক কৌণিক বেগ। ব্যাগ। ও হ্যাঁ, ওমেগা। ডাব্লু মতো যে ঘুরাই দিছে, এটা কি বলা জানি, ওমেগা নাকি? হ্যাঁ, ওমেগা। হ্যাঁ। আচ্ছা, বুঝাচ্ছি তোমাদের এটা। এটা হচ্ছে তোমার নিউটনের বলবিদ্যার আমি পড়ে ফেলছিলাম, ওই প্রাস পরে অনুভূমিক পাল্লা, অনুভূমি নিক্ষিপ্ত বস্তু হ্যাঁ, ওগুলো পড়ছিলাম। পড়ে ফেলছি। হ্যাঁ, দেখো, মনে করো রাফি এখানে আছে, ঠিক আছে? রাফি সাইকেল চালাইতেছে, চালাইতে 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 এখানে চলে গেল। এটা বি অবস্থান, ঠিক আছে? তাহলে এদিকে যে গেল, এটা হচ্ছে তোমার রৈখিক দূরত্ব হয়েছে আর কি, ঠিক আছে? কিন্তু রাফি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র বরাবর θ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। হুম। এটাই হচ্ছে তোমার কৌণিক সরণ। বুঝতে পারছো? বুঝতে কি পারছো? হ্যাঁ, ঠিক আছে। তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো রাফি মনে করো এখান থেকে পর্যন্ত গেছে, সময় নিচ্ছে t সেকেন্ড, হ্যাঁ। ঠিক আছে? তাহলে আমরা কি জানি? ভেলোসিটি ইকুয়াল টু s/t, ঠিক আছে? তো এই কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা করা হয় আর কি। তাহলে কি θ/t হবে না? টি। বুঝছো? আচ্ছা, এখন থিটা বাই টি, ওটা এস কি দূরত্ব ছিল না? হ্যাঁ, এস হচ্ছে দূরত্ব ছিল, এসটাই তো এখানে তো থিতা হয়ে থিটা গেছে, লিখলাম। ঠিক আছে? আর এই ভিটা ওমেগা হয়ে গেছে, মানে কৌণিক ক্ষেত্রে। বুঝা গেছে? হুম। অর্থাৎ রাফির এই θ ডিগ্রি অতিক্রম করতে t সেকেন্ড লাগে, মানে t সেকেন্ডে অতিক্রম করে θ ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে কত হবে? θ/t। এটাই হচ্ছে তোমার ওমেগা। বুঝতে পারছো? হুম। আচ্ছা, এখন রাফি হচ্ছে এদিক বরাবর যে যাচ্ছে, তার ভেলোসিটি হচ্ছে সমান না, অসমান। ভেলোসিটি অসমান হইলে কি হয়? ত্বরণ উৎপন্ন হয় না? হুম। তো ভেলোসিটি অসমান হচ্ছে, ত্বরণ যে উৎপন্ন হচ্ছে, আমরা কি জানি? a = v/t না? এক্ষেত্রে এটা হবে, মানে কৌণিক ক্ষেত্রে আলফা, ভি আমরা কি জানি? ওমেগা t, এটা জানি, ঠিক আছে? এটা বলা যায়। আবার ওমেগা এগুলো কি জানি? θ/t জানি, বাই টি, মানে θ/t²। এটাও লেখা যায়, এটাও লেখা যায়। এই যে ওমেগা টি, θ/t, আর হচ্ছে তোমার থিতা। বুঝছো কেমনে আসছে সবগুলা? হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের 19 বেসিক চেক করি। মনে করো একটা বৃত্তাকার পথে রাফি এ অবস্থান থেকে যাত্রা শুরু করলো, যে হচ্ছে এ বরাবর গেল, হ্যাঁ, আবার এ বরাবর গেল, আবার এ বরাবর গেল। কয়বার, কয়বার গেছি? এই দেখো, তাহলে কয়বার গেলো? একবার পাক আমি করছো, এতবার দেখলাম গেলে গা। দুইবার পাক করছো, তারপরে হচ্ছে আড়াইবার পাক করছো। মনে করো এটা বি অবস্থান, এই বি অবস্থানে হুদাই আসছো। হুদাই হুদাই, আরে
হুদাই হুদাই আড়াইবার যাবো কেন? হুম হুদাই হুদাই এরকম আড়াইবার কে লেগে পার করবো? এটা কি জিনিসটা কি? পাগলামি করছো আর কি, আর কিছু না। আমি অথবা কি ব্যায়াম পাগল করছো? হয়ে গেছি? ও, তো দেখো তুমি আড়াইবার পাক দিছো, ঠিক আছে, এবং এই বৃত্তের ব্যাস হচ্ছে, ব্যাসার্ধ সরি, 100 মিটার। তাইলে রাইনা এবং রাফি বলো, এটা দূরত্ব আর সরণ কি হবে? ওই 100 মিটার ওটা কি দিছেন? ব্যাসার্ধ। 25 বার পার দিছে, আচ্ছা। হম, এটা হবে, দাঁড়ান ক্যালকুলেটর লাগবো। মুখে মুখে বলো। পরিধি হইলো 200 পাই, 200 পাইকে 25 বার পার দিছি, তাইলে 25, 200, মানে 5,000 পাই বার ই করছি, ঘুরছি। এটা আমি, এটা হলো আমার মোট অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব, দূরত্ব কেন বের করছো? দূরত্বটা কিভাবে বের করছো? রাইনা বলো। সার্কামফারেন্সের সূত্র দ্বারা। সার্কামফারেন্স, হ্যাঁ, সার্কামফারেন্সের সূত্র কি হবে বলো? বেশ শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কারেন্ট চলে গেছিল, পরে মানে বলতাছি, বলার মধ্যে দেখি আটকে আছে কে, পরে দেখি লাইট জ্বলে না, রুমে কারেন্ট গেছে গা। ও, এমনি কিনছো? এমবি তো কিনাই আছে, 5 গুড। তারিখ পর্যন্ত। বলো বলো, দ্রুত। কি বলতাছি? বলতাছিলাম, কি জানি বলতাছিলাম। হ্যাঁ, দূরত্বটা কিভাবে বের করছো? হ্যাঁ, দূরত্ব, এটা তো ব্যাসার্ধ দেওয়া আছে, তো পুরা ব্যাসার্ধকে একবার চক্কর মারলেই তো যে দূরত্ব অতিক্রম হয়, ওটা তো ব্যাসার্ধ সমান না, 2 পাই আর। হুম, তো করে দিই। টু বা পাই আর সার্কামফারেন্স। এটাকে আমরা 25 বার দিছি, তো এটাকে 25 পঁচিশ দিয়ে বার গুণ না করব। তো, 2.5। ও আচ্ছা, 2 পয়েন্ট, 25 দেখতে। কিন্তু এখানে 2 পাই আর এর মান তো দেওয়াই আছে 50, মানে হলো 50 পাই, নাকি বলি 200 পাই? 200 পাই আর হলো আড়াই, টু পয়েন্ট দুইশো ফাইভ পাই আর হলো ইন্টু আড়াই, 2 পাই আর 100, 500 পাই, এরকম। 500 পাই নাকি? হ্যাঁ, আচ্ছা, 500 পাই। এটা কি তোমার মোট দূরত্ব? অতিক্রান্ত দূরত্ব। রাইনাও কি সেম হ্যাঁ, আমি এটাই ওইটাই হবে? লিখছি। আমি জানি না। বলো। এটা মোট অতিক্রান্ত দূরত্ব, এটা তো সরণ কোনো না। সমস্যা নেই তো। হ্যাঁ, তুমি এটা হচ্ছে এভাবেই দূরত্ব, করো। তুমি বললা। সরণটা কি হবে? এটি তো সরণ ছিল। ও, এটাই সরণ ছিল, সরি সরি। আর দূরত্ব কি হবে? দূরত্ব হবে, দূরত্ব, জানি কি বলে এটা, না দাঁড়ান, একটু ঝামেলা হয়েছে, একটা জিরো হবে। কোনটা জিরো হবে? সরণ মনে হয় জিরো হবে।
আচ্ছা, সরণ 0 হবে বললা। আর দূরত্ব ওইটা হবে। তাই আল্লাহ, বলে কি সেম একটু বেশ মতামত? লাগতেছে। জানি না। ঠিক আছে, দুইটাই বিশাল ভুল হয়েছে। ভিড়। কি বলেন? বললাম দুইটাই ভুল হয়েছে। কি ক্লাস করছো ম্যাথে? সরি, কষ্ট ফিজিক্সে। পাইলাম। আমি নিউ লিঙ্ক দিচ্ছি, জয়েন দাও। টাইম নেই এনে। আসছো সবাই? জি। তোমাদের সরণ এবং দূরত্ব শেখাইতে হবে। না, এই একটু যদি ভুল অবস্থা হয়েছে হয়। মনে হইতেছে। কারণ তো হইলো গিয়া যে প্রাথমিক অবস্থা শেষ অবস্থার মধ্যবর্তী দূরত্ব ছিল আর কি। মানে না, হতাশ হয়ে গেলাম। স্মরণটা মনে হয় হবে। মানে এটা কি বলবো, শুরু করছি শেষ, শুরু শুরু আর শেষ পর্যন্ত একসাথে মিলিত হয় নাই। তাহলে এ বিন্দুতে শুরু করছি, বি বিন্দুতে শেষ হয়েছে। এই এ আর বি মানে এ আর বি এর মধ্যকার দূরত্বটা মনে হয় স্মরণ হবে। হুম। এখন ঠিক আছে। তাহলে কত হবে? কত হবে? এ আর বি এর মানে ব্যাসার্ধ হবে। 100। ব্যাসার্ধ বলে, সরি, ওই যে মানে ব্যাস ব্যাস। গুড। এ আর বি এর যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বলতে এটাই হবে, তো সরাসরি দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব আছে, মানে একটা বস্তু যাত্রা শুরু হয়েছে, প্রথম বিন্দু আর শেষ বিন্দুর মধ্যকার হ্যাঁ, যে স্বল্প দূরত্ব, এটা হচ্ছে আদি এটাই। বিন্দু, এটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। আমি আমি ভাবছিলাম ওই যে বৃত্তরই দিছেন, মানে 5 বার ঘুরে এসে থেমা যাবো, যে বিন্দুতে শুরু করছে ওই বিন্দুতে শেষ হয়ে যাবো, বৃত্ত ওইটা বাইক জিরো বলে দিছি। দেখি না যেটা কোনো শেষ হয়েছে। তাই নাকি, বুঝছো সরণ কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দূরত্ব তাহলে এখন বলো। দূরত্ব তো আগের দায়। না, হয় নাই। ভাই, হয় নাই। দূরত্ব দূরত্ব তো আগের হবে, দায়। তোমরা যে বলছো 2 পাই আর। হ্যাঁ, ঠিক আছে, এটা মানে সার্কামফারেন্সের সাথে 2.5 তোমরা গুণ করছো, কিন্তু 2.5 না, হ্যাঁ। এটা 0.5 হবে শুধু। কেন? কারণ একবার যে আদি বিন্দুতে এসে পড়ছে, মানে আদি বিন্দু এবং শেষ বিন্দু মিলে গেছে, পর আবার আদি বিন্দু শেষ বিন্দু মিলে গেছে, কিন্তু আপনি তো তারপর দিছেন মিলে আবার না, এটা গেছে। তো ঘুরতে গেছে। হ্যাঁ, আপনি দিছেন এটা চিত্র তো মিলে নাই, আদি বিন্দু শেষ বিন্দু। এটা মানে এই দূরত্ব যে এই রেখা লাইন ঘুরতে বরাবর, আছে। এই লাইন বরাবর, এই লাইন বরাবর মিলে গেছে না। এটা তো মিলছে। এটুকু 0.5 বুঝলাম কেমনে? এই যে দেখো, একবার গেছে আইসা পড়ছে, দুইবার গেছে আইসা পড়ছে, এখন এক, মানে একবার হয় নাই, অর্ধেক গেছে, তাহলে 0.5 না? বুঝো নাই? এটা, এটাও তো কথা, হ্যাঁ। এটা 0.5 হবে আর কি, 2 পাই তাহলে আর তো পঁচিশ পঁচিশ ইন্টু পাই 0.5। হইতেছে। হ্যাঁ, লজিক টোয়েন্টি দিকটা ফাইভ বুঝছো? পাই আচ্ছা, এখানে তার মানে আপনি দাগ দিয়ে এটাই বুঝাইতেছিলেন। হুম। ধরতেই পারি নাই।
কোন থেকে প্রশ্ন দিচ্ছেন? এটা ক্লাস 10 এর আর কি। আমার যে 10 স্টুডেন্ট ছিল, ও হচ্ছে ওই দিন দিছিল, তো ভাবলাম তোমাদের ধরে দেখি। এই বিষয়গুলো মানে অনেক সূক্ষ্ম, এতবার পড়ি মনে রাখার জন্য তারপরে বেশ লেগে যায়। আর প্রশ্ন না দেখে উত্তর দেওয়ার কারণে আর বেশি বেশ লাগে। সংখ্যা তো ঠিক মনে মতো না রাখলে হবে পড়ে না। লাফানি শুরু করে দিই। সংখ্যা মনে না রাখলে হবে না। স্মরণ হচ্ছে তোমার লম্ব দূরত্ব, ঠিক আছে? এটা মনে রাখবে সবসময়। আর দূরত্বটা তো বুঝবা। কথা আস্তে শোনা যাইতেছে, কথা শোনা যাইতেছে না, আস্তে আস্তে একদম। স্মরণ হচ্ছে লম্ব দূরত্ব, ঠিক আছে? আর দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব না, মানে হচ্ছে তোমার বক্র দূরত্ব হতে পারে, ঠিক আছে? আরেকটা জিনিস করি আবার এবার। রায়না বলবা। কি বুঝ, সমগণী 3 4 5। এটা হচ্ছে এ বি সি। মনে করো রায়না, তুমি হচ্ছে কলেজ থেকে, তোমার কলেজ হচ্ছে এতে, এখান দিয়ে বি হয়ে তোমার বাড়িতে গেলা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কলেজ, এটা হচ্ছে তোমার হোম। তাহলে এখন বলো রায়না, এখানে সরণ কি আর দূরত্ব কি? আমি বলবো না? না, আচ্ছা, দূরত্ব হলো 7। কি বললা? দূরত্ব হলো 7। দূরত্ব হচ্ছে 7, হ্যাঁ। আর সরণ? 5। 5। কেন? কারণ আমাদের সরণ তো এ থেকে সি তে, সির দিকে। হ্যাঁ, বুঝতে পারছো। আচ্ছা, রাফি তো মনে পারবা এটা, নাকি? রাফি আছো? হ্যাঁ আসি। এটা পারবা না? রাফি এটা পড়ো, এ পর্যন্ত আসো। ওটা ভ্রামক। হুম, এটা আবার কি ভ্রামক মানে কি? পড়ো, বললে বুঝবা। আচ্ছা, এই গান বাজানি শুরু করছে, বলা যায় শুনতেন না? কতটা লাগাই দিয়ে আসছে, 1 মিনিট। মানুষের শরীরে যে কত আনন্দ, বাংলাদেশে গান বাজাইতেছে। এটা বলছে, আমরা তৃতীয় অধ্যায়ে জড়তা নিয়ে আলোচনা করেছি, তৃতীয় অধ্যায়ে আলোচনা করছি। ভাই আছেন? আছি, বলো। জড়তা কি এটা তো বুঝি না। জড়তা হচ্ছে পদার্থের একটা বৈশিষ্ট্য যা স্থির মানে বস্তুকে যে যে চিরকাল স্থির যে রাখে, অবস্থায় আছে গতিশীল ওটাই বস্তু থাকতেছে, গতিশীল ওইটাই রাখে। তো। হ্যাঁ, ভ্রামকটা কি তাইলে? ভালো করে পড়বে এখন জড়তার ভ্রামক জিনিসটা কি। তুমি একটু লাইটিংটা পড়ো, পরে বুঝবা। আমরা তৃতীয় অধ্যায়ে জড়তা নিয়ে আলোচনা করেছি। আমরা জানি কোনো বস্তুর, কি বলছে দেখো, কোনো বস্তুর গতি তথা বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার প্রয়াসই হচ্ছে জড়তা। জড়তার পরিমাপ হচ্ছে ভর। কোনো একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা দেওয়ার প্রয়াস হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষ থেকে
ভরের বন্টন ও দূরত্বের উপর নির্ভর করে। ধরা যাক এম্বরের একটি দৃঢ় বস্তু এবি অক্ষের চারদিকে এটা জানি কি, ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। এই ঘূর্ণন গতির জন্য বস্তুটি যে গতিশক্তি লাভ করে তাকে ঘূর্ণন গতিশক্তি বলে। আবার ধরা যাক এম ভরের বস্তুটি M1 M2 M3 ইত্যাদি ভরের অসংখ্য বস্তুকণার সমষ্টি, এবং এবি অক্ষ থেকে এদের লম্ব দূরত্ব যথাক্রমে R1 R2 R3 ইত্যাদি। কোনো অক্ষ বা কোনো সরলরেখা থেকে কোনো বিন্দু বা কণার দূরত্ব বলতে ন্যূনতম দূরত্ব তথা লম্ব দূরত্বকে বোঝায়। যেহেতু কণাগুলো বস্তুর সাথে দৃঢ়ভাবে আবদ্ধ, তাই প্রত্যেকটি কণার বেগ ওমেগা হবে। কিন্তু গুণন অক্ষ থেকে এদের দূরত্ব সমান নয় বলে এদের রৈখিক বেগ সমান হবে না। শেষ। কিছু বুঝছো? কিছু কিছু বুঝলাম। কি মানে বুঝছো একটু বললো শেয়ার যে করো। এম্বরের একটা বস্তু, না বুঝছি না, কিছু বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে। জড়তা কাকে বলে? আগে এটা বুঝছি। রাইনা বলো। রাইনা বলো, জড়তা কাকে বলে? জড়তা হলো মানে কোনো টেন্ডেন্সি হলো একটা মানে একটা অবজেক্ট মোশনে থাকলে সে মোশন দেখতে যাবে, একটা অবজেক্ট রেস্টে থাকলে রেস্টে থাকতে যাবে। ঠিক আছে, এখন আহ, কি বলো, রাহি বলো, তাহলে জড়তার ভ্রামকটা কি বুঝলা? আমি কেমনে বলবো, কোনো একটা কিছু তাইলে মনে এটা বুঝাইতেছে যে মানে একটা বস্তু মানে একটা ভারী গোলাকার বস্তু, এটা নির্দিষ্ট অক্ষে কেন্দ্র করে ঘুরতেছে বা ঘূর্ণরত আছে। এখন আমরা চাইতেছি বাইরে থেকে বল দিয়ে এটার ঘূর্ণনকে পরিবর্তন করতে বা বাধা দিতে, আটকাইতে। তো এটার যে একটা প্রবণতা আছে, আমরা বাইরে থেকে বলটা প্রয়োগ করতেছি, এটা যে প্রবণতা ওটাকে থামানোর, এই প্রবণতাটাই মনে হয় জড়তার ভ্রামক। ঠিক আছে। ঠিক আছে। বুঝালছি। আচ্ছা, এক মিনিট ধরো। একটু ধরো, একটা কাজ করছে। দেখো, এই ধরো এই বস্তুটা হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে, এবার এবার ঘুরতেছে, মানে এন্টি ক্লকওয়াইজ করতেছে, ঠিক আছে? তো যে এই যে বস্তুটা ঘুরতেছে, এই মনে করো এই এক্সিস বরাবর ঘুরতেছে, মানে এটা কেন্দ্র করে ঘুরতেছে। এক মিনিট।
তো মনে করো এই বস্তুটা তো অনেক কণা নিয়ে গঠিত আর কি, তাই না? মনে করো M1, M2, M3, M4, এম সংখ্যক, এন সংখ্যক হচ্ছে এম আর কি। ঠিক আছে, এনে আছে। তো এই যে এক্সিস থেকে প্রত্যেকটার দূরত্ব হচ্ছে, মনে করো এটা R1 দিছি, এটা R2 দিছি, R3 দিছি, R4 দিছি, Rn দিছি। মানে এরকম অসংখ্য কণা আছে। সব কণাগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্টেন্স আছে। তো আলাদা ডিস্টেন্স থাকার কারণে এদের ভেলোসিটি ভিন্ন না, রৈখিক বেগ। আমরা কি জানি? ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা পড়ছিলাম। বুঝছি। এই সূত্রকে দেখছিলাম আগে। আমার তো মনে নাই। এই ভি হচ্ছে তোমার সরলরৈখিক বেগ, ওমেগা হচ্ছে তোমার কৌণিক বেগ, আর হচ্ছে তোমার মানে যে এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে তার ডিস্টেন্স। এটা মনে হয় পড়বা সামনে। মানে ব্যাসার্ধ। মনে করো একটা এক্সিস, হ্যাঁ, এক্সিস বড় একটা সুতা আছে, মনে করো এখানে একটা বল আছে, এটা ঘুরতেছে ভাবে, এই যে ঘুরতেছে। তো এই এক্সিস থেকে এই বলটা যে দূরত্ব, এটা হচ্ছে আর। এই যে এই বরাবর যে আসতেছে, এটা হচ্ছে ভি। আর থিটা ডিগ্রি কোণে যে এখানে একটা তোমার বেগ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে ওমেগা। অধ্যায় তো মাত্র শুরু করছি, এটা নতুন অধ্যায়। হ্যাঁ, আপনি যে বলেন সব পড়াই ফেলছেন, আমার তো চমকাই দিচ্ছেন, আমি তো ভয় পেয়ে গেছি। মাত্র শুরু করছি এমন না, এই অধ্যায়ের মাঝে একটু গেছে মাত্র, মাত্র বেসিক কয়েকটা গেছে। বই হ্যাঁ, খুলা দিয়ে বেশি এখন বেশি করছি। কয়েকটা সূত্র আর কয়েকটা ধারণা গেছে। আমরা এখান থেকে সামান্তরিক করছিলাম তো, সামান্তরিক সূত্র, আপেক্ষিক বেগ, মানে অন্যান্য অনেক টপিক পড়ছি আর কি। মানে অন্য অধ্যায় টপিক করে পড়ে ফেলছি, প্লাস ম্যাথও করছিলাম, বুঝছো? কিন্তু এই অধ্যায়ের স্টার্টিং আর কি। তাহলে একবার শেষ করে দেন ইয়ার। আবার মানে শুরু করছি যেহেতু, অন্যগুলা হ্যাঁ, রাখা তো ভাঙা ভাঙা হইলে পরে খেয়াল থাকে না। তাহলে এমন বস্তুর রৈখিক বেগ রৈখিক বেগ এরকম হবে না, এটা। তো ঠিক ব্যাগ, হ্যাঁ রৈখিক ব্যাগ তো এটাই হবে। দুই তাই সমান নাকি, বুঝতেছো? সমান ওমেগা আর। হ্যাঁ। M2 জন্য হবে এটা। ঠিক এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা বস্তুর জন্য রৈখিক বেগ হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা গতিসূত্র কি জানি? হাফ M1 V1 স্কোয়ার। এই ভি স্কোয়ারের পরিবর্তে ওমেগা স্কোয়ার আজকে লিখছি। V2 স্কোয়ারের পরিবর্তে ওমেগা স্কোয়ার R2 স্কোয়ার। এই দুটো বুঝছো? হুম হুম হুম, বুঝছি। প্রত্যেকটা এরকম প্রত্যেকটার জন্য মনে করো R3 মানে 3 নম্বর বস্তু, সরি 3 নম্বর কণা, 4 নম্বর কণার, n সংখ্যক কণার প্রত্যেকটা আলাদা আলাদা গতিশক্তি হবে না? হওয়ার তো কথা। এই সবগুলার গতিশক্তি, এই সবগুলার গতিশক্তি মিলে টোটাল গতিশক্তি আলাদা হচ্ছে, হবে। তাই না? হ্যাঁ সবগুলা মিলে তো একটা হইতেছে। এই টোটালটা তো ইয়ার মানে ওই যে ভারী দৃঢ় গোলাকার বস্তুটার না। হ্যাঁ, এটাই। তাই না? হ্যালো। দেখো এখন E1, E2, E3
সবগুলো লিখে দিলাম। তারপরে হাফ ওমেগা স্কোয়ার কমন যায়, এটা থাকলো। বুঝতে পারছো? একটু রেসপন্স করো। হ্যাঁ, সামনে আগাই আগাই যাই। তো এটার পরিবর্তে এভাবে লেখা যায় আর কি। ঠিক আছে, আই হবে 1 2 সাবেশন। 3 এরকম এন সংখ্যা পর্যন্ত। মানে এই সবগুলো যোগ হয়েছে না, তো সামেশন অফ এম এগুলাকে আই আর আই এগুলাকে স্কোয়ার। এগুলাকে ফ্যাক্টোরিয়াল বলে না? ফ্যাক্টোরিয়াল তো এটা, এন ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা আচ্ছা, এটা তো নিচে, এটা উপরে। ও বুঝছো? হ্যাঁ। এই এইটাকে মানে কোন বস্তুর ভর এবং কেন্দ্র থেকে দূরত্ব স্কয়ার, এইটা কি হচ্ছে তোমার জড়তার ভ্রামক বলে। বুঝছো? এই যে আই হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। আই সমান সমান অর্থ এম ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ, এটাই। মানে এইটাকে আমরা আই লিখতে পারি, যেখানে আই হচ্ছে এটা, এটাই হচ্ছে জড়তার ভ্রামক। এই প্রতিবেদন আসবে না, তোমাদের এমনি বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি এই জিনিসটা এগুলো কি। ম্যাথ আছে না জড়তার ভ্রামকের? ম্যাথ আসে, প্রতিবেদন আসবে না। সূত্রটা মনে রাখো আর কি, জাস্ট এটা মনে রাখো। মেন সূত্র তো ইকুয়াল টু কোনটা, ওই যে? হ্যাঁ, এটা আচ্ছা। এটা। আচ্ছা, অন্য কালার দেই, এই যেটা, এটা মেন সূত্র। বোঝা গেছে? হ্যাঁ। এখন ওমেগা যদি 1 হয়, তাহলে কি ঘটনা ঘটবে? ওমেগা ই ওয়ান হয়ে গেলে হাফ আই হবে, তাহলে আই হচ্ছে 2 হবে, তাই না? ওমেগাটা জানি কি ছিল, গুণ কৌণিক বেগ, কোন ব্যাগ? অনেক ব্যাগ। কৌণিক বেগ, কৌণিক বেগ যদি 1 হয়, তাহলে জড়তার ভ্রামক হবে তার গতিশক্তির দ্বিগুণ। ঠিক আছে? হুম, আচ্ছা। অনেক ব্যাগ ওয়ান হলো। এই যে এখানে এটাই বলছে মনে হয়, যে কৌণিক বেগ যদি 1 হয় এরকম হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর কোনো একক সমকৌণিক বেগে, মানে ওমেগা ইকুয়াল টু 1 হইলে কোনো ধীর বস্তুর যথাক্রমক সংখ্যাগতভাবে তার গতিশক্তির দ্বিগুণ। ঠিক আছে? নির্দিষ্ট অক্ষ বরাবর একক বড় আবর্তন। রাইনা, বুঝছো? বুঝছি। আর উপরে যে সংজ্ঞাটা দেওয়া বুঝছি। জড়তার ভ্রামকের, এটা কি মূল সংজ্ঞা? হ্যালো। হ্যাঁ, না, এটা মূল সংখ্যা না। বলছি কোনটা? মূল সংখ্যা কোনটা। হ্যাঁ, রাইনা, জড়তার ভ্রামকের মূল সংজ্ঞা হয়েছে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। কি বলছো একটু বলো। কি বলছো বলো, দ্রুত বলো। দ্রুত বলো, সময় নাই, আমার একটা মিটিং আছে। আল্লাহ, ভাই মিটিং করেন? হ্যাঁ। হাই হাই, ব্যবসায়িক মানুষ।
হ্যালো। ব্যবসায়ী না, ওই আন্দোলন নিয়ে এক মিটিং করি। হ্যাঁ, লাইনে শুনছি আমরা। আন্দোলন শেষ হয় না, আচ্ছা, পরে বললে কাছে শেষে। হ্যাঁ, তাই না? কি বলছি একটু বলো এখানে। সংক্রামিত বিরোধ। কি? আমি আবার বলবো? বুঝো না ঠিক মতো? কিছু রেসপন্স করো, হাবা না। আচ্ছা, আমার লাইনে মনে হয় নাই, আমরা একাই। এখানে হচ্ছে জড়তার ভ্রামকের এই সংজ্ঞাটা দিবা আর কি পরীক্ষা হলে, যে আল্লাহ, এটা মনে ভরের থাকবো। সাথে আর স্কয়ার গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে আয়। ঠিক আছে, এটাই আর কি। ও, এটা এটা তো কোন মনে দৃঢ় থাকবো, বস্তুর আচ্ছা। প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং তাদের প্রত্যেক ভরের গুণফলের সমষ্টিকে ওই বস্তু যথাযথ বলে। সহজ একদম। প্রত্যেক শব্দটা ই করতে হবে আর কি, আচ্ছা। হ্যাঁ, প্রত্যেক অনেকগুলা বিন্দু না। কণা। হ্যাঁ, রানা কি বললা? আবার একটু বুঝাই দেন। কোন অংশটা? এই যে আই ইজ ইকুয়াল টু যে আর স্কোয়ার ইন্টিগ্রেশন দিয়ে আসছে। এটা? হ্যাঁ। হ্যাঁ, একটু রেসপন্স করো, ঠিক আছে? বলে আমার বারবার বলতে হয়। এই যে এখানে আমরা দেখছিলাম, দেখো অনেকগুলো বিন্দু ছিল। হ্যাঁ। এক মিনিট দাঁড়াও। এখানে অনেকগুলো বিন্দু ছিল, ঠিক আছে? তো হুম। সবগুলো যোগ করছিলাম, যোগ করে হচ্ছে এটা লিখছিলাম, তাই না? সামেশন অফ এম আই স্কয়ার আর স্কয়ার, এটাই হ্যাঁ, চাই ঠিক ছিল। আছে। ঠিক আছে, এখানে আসলে কিছুই না। ইন্ডিকেশন বলতে এই জিনিসটাই বোঝাইতেছে। ইন্ডিকেশন মতো যোগফল, তাই না? এটাই সেটা, অর্থাৎ ভর আর দূরত্ব স্কয়ার, এটাই হচ্ছে আমাদের আই। ভরের মাত্রা এম, দূরত্ব মাত্রা এল স্কয়ার, আর ভরের একক কেজি, দূরত্ব এম স্কয়ার। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আর ওমেগা ইকুয়াল টু 1 হলে আই ইকুয়াল টু ই হয়। এই সূত্র বসাই দিবা আর কি, জাস্ট ইকুয়াল টু আচ্ছা। হাফ ওমেগা স্কয়ার, এম। তাহলে হাফ ইন্টু আই 1 স্কয়ার, তাহলে আই ইকুয়াল টু 2। এটাই বুঝাইছে, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখছিলাম মানে কোন একটা অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরতেছে, তাই না? মানে শুধু এক্সিস বরাবর ঘুরতেছে। কিন্তু মনে করো চাকার ক্ষেত্রে কি হয়? চাকা হচ্ছে এক্সিস বরাবর ঘুরে আবার সামনে বরাবর, তাই না? এই বরাবর ঘুরতেছে, আবার সামনের দিকে যাচ্ছে, অথবা এই বরাবর হুম। ঘুরছে, সামনের দিকে যাচ্ছে, আর ওই বরাবর ঘুরলে পিছন দিকে যায় আর কি। আচ্ছা, এখানে একটা রৈখিক বেগ আছে, ঘূর্ণন বেগ আছে। তো এই ক্ষেত্রে গতিশক্তিটা হবে, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। ঠিক আছে, তাহলে মোট গতিশক্তি মানে চাকার ক্ষেত্রে আর কি, তাহলে এটা কি হবে? হাফ আই এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তোমরা জানি। আর একটা এই রৈখিক, সরি, ঘূর্ণনের জন্য হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। বুঝা গেছে? রাহি, বুঝছো? আচ্ছা। এ পর্যন্ত পড়ো, আজ তোমার সময় নেই। আচ্ছা, এই চ্যাপ্টারের ম্যাথস গুলো একটু কঠিন।